পারমুটেশন কম্বিনেশন অর্থাৎ সমাবেশ বিন্যাস সম্পর্কিত সমস্যাগুলো সমাধান করতে যে প্রথমেই আমাদের মধ্যে যে কনফিউশনটা তৈরি হয় তা হচ্ছে কোন সমস্যাগুলো আমরা পারমুটেশনের মাধ্যমে সমাধান করব এবং কোন সমস্যাগুলো আমরা কম্বিনেশনের মাধ্যমে সমাধান করব। খুব সহজ ভাষায় বলছি, সেই সমস্যাগুলোকেই আমরা কম্বিনেশনের মাধ্যমে সমাধান করব যেখানে কোনো একটি দল গঠন করা টাইপের কোনো ব্যাপার বলা থাকবে। আর পারমুটেশনের মাধ্যমে আমরা সমাধান করব সেই সব সমস্যাগুলো যেখানে অ্যারেঞ্জমেন্টের কথা বলা থাকবে, অর্থাৎ এলিমেন্টগুলোকে আমরা একটা লাইনে কিংবা সারিতে কতগুলো উপায় দাঁড় করাইতে পারি, ঠিক এই টাইপের কোনো একটা ব্যাপার বলা থাকবে। একটা উদাহরণের মাধ্যমে আমরা ব্যাপারটা আরো পরিষ্কার হতে পারি। আমরা মনে করে নেই এ বি দুইজন ব্যক্তি, তাদেরকে নিয়ে কত উপায় দল গঠন করা যায়, অর্থাৎ এ বি দুজন ব্যক্তিকেই নিয়ে আমরা দল গঠন করব। মাত্র একটি উপায়ে আমরা দলটা গঠন করতে পারি, কিন্তু এ বি দুজন ব্যক্তিকে নিয়ে যদি আমরা একটা লাইনে দাঁড় করাই তাহলে কত উপায় আমরা তাদেরকে অ্যারেঞ্জ করতে পারবো। প্রথমে এ কে এবং পরবর্তীতে বি কে এভাবে অ্যারেঞ্জ করতে পারি, কিংবা প্রথমে বি কে দিয়ে পরবর্তীতে এ কে দিয়ে আমরা এইভাবে অ্যারেঞ্জ করতে পারি। এই অ্যারেঞ্জমেন্টটাকে বোঝানো হয় পারমুটেশন, অর্থাৎ এই ধরনের সমস্যাগুলো যেখানে আমাদের অ্যারেঞ্জ করতে বলা হয় সেগুলো আমরা পারমুটেশনের মাধ্যমে সমাধান করতে পারবো, এবং যেখানে দল গঠন করা টাইপের কোনো ব্যাপার বলা থাকে সেখানে আমাদেরকে ব্যবহার করতে হবে কম্বিনেশন। এখানে এ বি কে নিয়ে আমরা যে দলটা গঠন করেছিলাম সেখানে যদি এই দলের মধ্যে বি কে প্রথমে রাখি এবং এ কে পরবর্তীতে রাখি তাহলে কিন্তু আমাদের একই রকম দল প্রকাশ পায়। অর্থাৎ এই দলের মধ্যে সদস্য ছিল এ এবং বি, পরবর্তী দলেও সদস্য ছিল এ এবং বি। কম্বিনেশন আমাদের এই অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ কে সামনে থাকবে কে পরে থাকবে এই অর্ডারটা ম্যাটার করে না। পরবর্তী কয়েকটা মিনিট আপনাদের একান্ত মনোযোগ কামনা করছি। তার কারণ হচ্ছে এখন কিছু বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব যার উপর কম্বিনেশনটা দাঁড়িয়ে থাকে। একই সাথে কম্বিনেশনের সূত্রটা কিভাবে তৈরি হয় তা নিয়েও আলোচনা করছি। আমরা মনে করে নেই এ বি সি তিনজন ব্যক্তি, তাদেরকে নিয়ে আমরা দল গঠন করব। প্রথমে যে দলটি গঠন করব তার সদস্য হবে তিনজন, অর্থাৎ 3 মেম্বার টিম আমরা একটা গঠন করব। এবং 3 মেম্বার টিম গঠন করা যায় এ বি সি তিনজনকে নিতে হবে আমাদের, অর্থাৎ মাত্র একটি মাত্র উপায়ে আমরা 3 মেম্বার টিম গঠন করতে পারি। তিনজন থেকে তিনজনকে নিয়ে আমরা দল গঠন করতে পারি মাত্র একটি উপায়ে। এবার আমরা একটা 2 মেম্বার টিম গঠন করব, অর্থাৎ দুইজন সদস্য বিশিষ্ট একটি দল গঠন করব। তখন আমরা প্রথমেই এ কে বাদ দিয়ে বি এবং সি কে নিয়ে একটা দল গঠন করতে পারি। এর পরবর্তীতে আমরা বি কে বাদ দিয়ে অর্থাৎ এ এবং সি কে নিয়ে আমরা একটা টিম গঠন করতে পারি। সবশেষে আমরা সি কে বাদ দিয়ে অর্থাৎ এ এবং বি কে নিয়ে আমরা টিম বা দল গঠন করতে পারি। আমরা তাহলে এখানে পাইলাম সর্বমোট 3টি উপায়। এবার আমরা 1 মেম্বার টিম গঠন করব, অর্থাৎ একটি মাত্র সদস্য থাকবে দলে। তাহলে আমরা প্রথমে এ কে নিয়ে একটা টিম গঠন করতে পারি, এরপর বি কে নিয়ে আমরা একটা টিম গঠন করতে পারি, এরপর আমরা সি কে নিয়ে একটা টিম গঠন করতে পারি। সর্বমোট আমরা 3টা উপায়ে একটা মেম্বার এর দল গঠন করতে পারি। এবার আমরা এই মাঝখানের সিচুয়েশনটাকে নিয়ে একটু গভীরভাবে পর্যালোচনা করব। এখানে এন এর মান হচ্ছে 3 এবং আর এর মান হচ্ছে 2। এটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম পারমুটেশনের ভিডিওতে। তারপরেও আমি এখানে বলছি, এন বলতে বোঝানো হয় আমরা সর্বমোট এলিমেন্টকে, অর্থাৎ যে কয়টা এলিমেন্ট বা যে কয়টা মানুষকে নিয়ে আমরা কার্যক্রম শুরু করেছি। এখানে আমাদের সর্বমোট 3জন ব্যক্তি ছিল এ বি সি, তাহলে এন এর মান হবে 3। এবং আর বলতে বোঝানো হয় সর্বমোট কয়জন ব্যক্তিকে নিয়ে আমরা কার্য সম্পাদন করছি, অর্থাৎ এখানে দল গঠন করতেছি আমরা 2জন ব্যক্তিকে নিয়ে, অর্থাৎ এখানে আর এর মান হবে 2। এবার আমরা এই 2 নাম্বার সিচুয়েশনটাকে নিয়ে একটা পারমুটেশন ড্র করব, অর্থাৎ আমরা সর্বমোট 3জন ব্যক্তি থেকে 2জন ব্যক্তি নিয়ে কতভাবে একটা লাইনে দাঁড় করাইতে পারি। প্রথমেই আমরা যে কাজটা করব তা হচ্ছে কম্বিনেশনগুলোকে কপি করে নিব, অর্থাৎ বিসি এসি এ বি, এই 3টা উপায় কিন্তু আমরা এই 2জন ব্যক্তিকে লাইনে দাঁড় করাইতে পারি, অর্থাৎ প্রথমে বি কে তারপরে সি কে, এখানে প্রথমে এ কে পরবর্তীতে সি কে, এখানে প্রথমে এ কে পরবর্তীতে বি কে। এখানে আমাদের অ্যারেঞ্জমেন্ট শেষ নয়, আরও 3টি উপায় আমরা অ্যারেঞ্জ করতে পারি। তা হচ্ছে এই সি কে সামনে দিলাম এবং এই বি কে পিছনে দিলাম। ঠিক একই রকমভাবে এখানে সি কে সামনে দিয়ে এই এ কে আমরা পিছনে দিলাম, এখানে বি কে সামনে দিয়ে এ কে পিছনে দিলাম। অর্থাৎ আমরা একই রকম ঘটনা 3টা এলিমেন্ট থেকে 2টা এলিমেন্ট নিয়ে আমরা কম্বিনেশন করতে পারি সর্বমোট 3টা উপায়ে, এবং পারমুটেশনের ক্ষেত্রে সেটা 6টি উপায় হয়ে যাচ্ছে। এখানে আমরা সর্বমোট দেখতে পাচ্ছি এই 6টি উপায় আমরা তাদেরকে অ্যারেঞ্জ করতে পারি। তাহলে আমরা ফলাফল হিসেবে পাচ্ছি এখানে 6, অর্থাৎ একই রকম সিচুয়েশন আমাদের কম্বিনেশনের ফলাফল দিচ্ছে 3 এবং পারমুটেশন আমাদের ফলাফল দিচ্ছে 6। এবার আমরা যে কাজটা করব তা হচ্ছে এই পারমুটেশনের ফলাফল থেকে আমরা কম্বিনেশনের ফলাফলে পৌঁছাবো, এবং কেন পৌঁছাবো এখানে তারও একটা কারণ আছে। আমরা যদি এই পারমুটেশনের ফলাফলকে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দেই তাহলে কিন্তু আমরা কম্বিনেশনের ফলাফলে চলে যেতে পারি। এখন আমরা জানি এখানে আর এর মান হচ্ছে 2, তাহলে আমরা এই 2 কে সরিয়ে দিয়ে আমরা এখানে
চাইলে আর লিখে দিতে পারি। এবার পারমুটেশন এবং কম্বিনেশনের সূত্রগুলোকে একটু দেখে আসা যাক। পারমুটেশনের সূত্রটা ছিল n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এবং কম্বিনেশনের সূত্রটা এরকম n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এখন আমরা এই দুটো সূত্র যদি একসাথে তুলনা করি তাহলে আমরা দেখতে পারবো শুধুমাত্র এই আর ফ্যাক্টোরিয়ালটা অতিরিক্ত আমাদের কম্বিনেশনে, অর্থাৎ একটা পারমুটেশন এবং একটা কম্বিনেশন সূত্র একই রকম, কিন্তু পার্থক্যটা হচ্ছে কোথায়, শুধুমাত্র আর ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ আমরা একটা পারমুটেশনের সূত্রকে যদি আর ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইডেড করে দেই তাহলে আমরা তাকে কম্বিনেশন বলতে পারি। এবং এই কাজটা আমরা এখানে করেছিলাম। একটা পারমুটেশনের ফলাফলকে যদি আমরা আর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দেই, অর্থাৎ অ্যারেঞ্জমেন্ট দিয়ে ভাগ করে দেই, তাহলে কিন্তু আমরা কম্বিনেশনে চলে যেতে পারি। ঠিক একই রকম ভাবে একটা কম্বিনেশনের ফলাফলকে আমরা আর ফ্যাক্টোরিয়াল অর্থাৎ অ্যারেঞ্জমেন্ট দিয়ে যদি আমরা গুণ করে দেই তাহলে কিন্তু আমরা পারমুটেশনের ফলাফলে চলে যেতে পারি। এই পুরো কনসেপ্টের উপর নির্ভর করেই আমরা কম্বিনেশনের সূত্রকে তৈরি করেছি, অর্থাৎ পারমুটেশনের একটা সূত্রকে আর ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইডেড করলেই আমরা কম্বিনেশনের সূত্রকে পেয়ে যাই। এবার আমরা কিছু সমস্যা সমাধান করতে করতে কম্বিনেশন সম্পর্কে আরো পরিষ্কার ধারণা নিব। সমাধান করার জন্য প্রথমেই আমরা অনেক সহজ একটি সমস্যাকে বেছে নিয়েছি। এখানে বলা হয়েছে ইন হাউ মেনি ওয়েজ 3 পিপল ক্যান বি চুজেন আউট অফ 4 পিপল, অর্থাৎ 4 জন ব্যক্তি থেকে 3 জন ব্যক্তিকে আমরা পছন্দ করে কত উপায়ে নিতে পারি। আমরা এই 4 জন ব্যক্তির নাম দিয়ে দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়ে যাবে। আমরা মনে করে নেই সেই 4 জন ব্যক্তি হচ্ছে এ, বি, সি এবং ডি। আমরা 3 জন ব্যক্তিকে পছন্দ করে নিব, তাহলে প্রথমে আমরা এ কে বাদ দিয়ে দেই, বাকি 3 জনকে নেই। তাহলে আমরা বি, সি এবং ডি এই 3 জনকে নিতে পারি। এর পরবর্তীতে আমরা বি কে বাদ দিয়ে দিব, অর্থাৎ এ, সি, ডি এই 3 জন ব্যক্তিকে আমরা পছন্দ করে নিতে পারি। এর পরবর্তীতে আমরা সি কে বাদ দিয়ে দিব, অর্থাৎ এ, বি এবং ডি এই 3 জনকে আমরা পছন্দ করে নিতে পারি। এবং সবশেষে আমরা ডি কে বাদ দিয়ে দিব, অর্থাৎ এ, বি, সি এই 3 জনকে আমরা পছন্দ করে নিতে পারি। অর্থাৎ সর্বমোট 4টি উপায় আমরা এখানে ম্যানুয়ালি ক্যালকুলেশন করলাম। আমাদের ফলাফল হিসেবে আমরা পাইলাম সর্বমোট 4টি উপায় আমরা এই 4 জন ব্যক্তি থেকে 3 জন ব্যক্তিকে পছন্দ করে নিতে পারি। এখানে একটা ব্যাপার, তা হচ্ছে এই 3 জন ব্যক্তিকে কিন্তু কোনো লাইনে দাঁড় করাইতে বলা হয় নাই, অর্থাৎ এখানে অর্ডার কিংবা অ্যারেঞ্জমেন্টের কোনো কথা বলা হয় নাই। তাই আমরা এখানে দল গঠন করলাম, যা সমাধান করতে হয় কম্বিনেশন দিয়ে। কিন্তু এদের 3 জন ব্যক্তিকে যদি একটা লাইনে দাঁড় করানোর কথা বলা হতো, কত উপায় একটা লাইনে দাঁড় করানো যায় কিংবা 3টা চেয়ারে বসানো যায়, ঠিক তখন আমরা অ্যারেঞ্জমেন্ট চলে আসতো এবং তখন তার সমাধান হতো পারমুটেশনের মাধ্যমে। এবার আমরা এই সমস্যাটিকে সূত্রের মাধ্যমে সমাধান করব। আমাদের এখানে এন এর মান হচ্ছে 4, এর কারণ হচ্ছে সর্বমোট 4 জন ব্যক্তিকে নিয়ে আমরা কাজ করছি এবং আমরা দল গঠন করছি 3 জনকে নিয়ে, অর্থাৎ আর এর মান হবে এখানে 3। কম্বিনেশনের সূত্রটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এবার আমরা মানগুলো বসিয়ে দেই। n এর মান হচ্ছে 4, তাহলে উপরে হবে 4 ফ্যাক্টোরিয়াল, নিচে আর এর মান 3 অর্থাৎ 3 ফ্যাক্টোরিয়াল, এবং তার সাথে n মাইনাস আর অর্থাৎ 4 থেকে 3 বাদ দিলে আমাদের থাকে 1, এখানে হবে 1 ফ্যাক্টোরিয়াল। এবার আমরা 4 ফ্যাক্টোরিয়াল বলতে বুঝি 1 থেকে 4 গুণ অবস্থায় থাকবে। এটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে পারমুটেশনের ভিডিওগুলোতে। অর্থাৎ এখানে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 উপরে থাকবে, নিচে 3 ফ্যাক্টোরিয়াল বলতে বোঝানো হয়েছে 1 থেকে 3 গুণ অবস্থায় থাকবে, 1 ইন্টু 2 ইন্টু 3, এবং সাথে 1 ফ্যাক্টোরিয়াল বলতে 1 কে বোঝানো হয়েছে। উপরে আমাদের 1 2 3 সঙ্গে নিচের 1 2 3 কাটা যায়, তাহলে আমরা ফলাফল হিসেবে পাই 4, এবং এই 4টা আমরা সূত্রের মাধ্যমে পেলাম এবং এখানে আমরা ম্যানুয়ালি ফলাফলটা বের করলাম। এই সমস্যাটিতে যদি বলা থাকতো 4 জন ব্যক্তি থেকে 3 জন ব্যক্তিকে নিয়ে সর্বমোট কত উপায়ে একটা লাইনে দাঁড় করানো যায়, তখন কিন্তু আমাদের সমাধানটা হতো পারমুটেশনের মাধ্যমে, অর্থাৎ এই 3টা এলিমেন্টকে আমরা আবারও অ্যারেঞ্জ করতে পারি 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে, অর্থাৎ সর্বমোট 6টা উপায়ে আমরা এই 3টা এলিমেন্টকে অ্যারেঞ্জ করতে পারি। ঠিক একই রকমভাবে এই 3টা এলিমেন্টকে অ্যারেঞ্জ করা যায় 6টা উপায়ে, এই 3টা এলিমেন্টকে অ্যারেঞ্জ করা যায় 6টা উপায়, এবং সব শেষের 3টা এলিমেন্টকে অ্যারেঞ্জ করা যায় 6টা উপায়ে। অর্থাৎ এটাকে যদি আমরা পারমুটেশন করি তাহলে সর্বমোট 4 6 24 24 আমরা ফলাফল হিসেবে পাবো, এবং সূত্রের মাধ্যমে যদি আমরা পারমুটেশনটা বের করি তারপর আমরা এই 24টাই ফলাফল হিসেবে পাবো। প্রথম সমস্যাটিকে একটু পরিবর্তন করে দ্বিতীয় সমস্যাটি ড্র করা হয়েছে। এখানে বলা হয়েছে out of 11 questions an examinee has to answer 7 questions including first 2 questions. How many way an examinee can answer? এখানে সর্বমোট 11টা প্রশ্ন থেকে আমাদের 7টি প্রশ্নের অ্যান্সার করতে হবে, কিন্তু একটা কন্ডিশন লাগানো আছে, তা হচ্ছে 2টা প্রশ্ন বাছাই করার কোনো সুযোগ থাকবে না আমাদের, অর্থাৎ প্রথম 2টা প্রশ্ন আমাদের অ্যান্সার করতেই হবে। তাহলে আমরা সর্বমোট 11টি প্রশ্ন আমাদের কাছে থাকলেও আমরা 9টি প্রশ্ন থেকে বাছাই করার সুযোগ পাবো।
তাহলে আমরা এখানে n এর মানকে মনে করে নিতে পারি n ইকুয়াল টু 9 এবং আমাদের সর্বমোট অ্যান্সার করতে হবে 60টি প্রশ্ন। সেখান থেকে আমরা কিন্তু 2টি প্রশ্ন অ্যান্সার করার ক্ষেত্রে বাছাই করার কোনো সুযোগ নেই, অর্থাৎ আমরা এখানে r এর মানকে মনে করে নিতে পারি r ইকুয়াল টু 5, অর্থাৎ এখানে 11টা থেকে 60টার অ্যান্সার করতে হবে, কিন্তু আমাদের যেহেতু 2টা প্রশ্নের ক্ষেত্রে বাছাই করার কোনো সুযোগ নাই, তাহলে বাছাই করার সুযোগ যেখানে আছে সেটা হচ্ছে সর্বমোট 9টা প্রশ্ন থেকে 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং এই জায়গাতে বাছাই করার সুযোগ আছে। এই সমস্যাটিকে আমরা প্রথমে এই সূত্রের মাধ্যমে সমাধান করব। আমরা জানি কম্বিনেশনের সূত্রটা হচ্ছে NCR ইকুয়াল টু উপরে n ফ্যাক্টোরিয়াল, নিচে r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এখন যদি আমরা মানগুলো বসিয়ে দেই, তাহলে n এর মান হচ্ছে এখানে 9, অর্থাৎ উপরে 9 ফ্যাক্টোরিয়াল, নিচে আমাদের r এর মান হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল এবং 9 থেকে 5 বাদ দিলে আমরা এখানে ফলাফল হিসেবে পাবো 4 ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়ালের ক্যালকুলেশনগুলো প্রতিবার আর করছি না, আমরা যদি ক্যালকুলেশনটা করি তাহলে আমরা ফলাফল হিসেবে পাবো 126। আমরা চাইলে এই সমস্যাটিকে রসগোল্লা তত্ত্বের মাধ্যমে অর্থাৎ সূত্রকে ব্যবহার না করেও সমাধান করতে পারি। রসগোল্লা তত্ত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম পারমুটেশনের প্রথম ভিডিওতে। এখানে আমরা সর্বমোট পছন্দ করে 5টি প্রশ্নের অ্যান্সার করতে পারবো। এই জন্য আমরা প্রথমে যে কাজটা করব তা হচ্ছে 5টা রসগোল্লা নিয়ে নিব, 1টা 2টা 3টা 4টা 5টা, এবং এই রসগোল্লাগুলোর মধ্যে সম্পর্ক হবে গুণের। এর কারণ হচ্ছে আমরা এখানে শুধুমাত্র একটা প্রশ্নের অ্যান্সার করলেই হবে না, প্রথম প্রশ্নের অ্যান্সার করব এবং তার পরবর্তী প্রশ্নের অ্যান্সার করব এবং তার পরবর্তী প্রশ্নের অ্যান্সার করব, অর্থাৎ এদের মধ্যে এবং এর সম্পর্ক বিরাজমান। এবং থাকলে আমরা পারমুটেশন, কম্বিনেশন এবং প্রবাবিলিটিতে গুণ করি, এবং এটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম প্রবাবিলিটির ভিডিওগুলোতে। প্রথম প্রশ্নটা অর্থাৎ প্রথম রসগোল্লা আমরা পূর্ণ করতে পারি সর্বমোট 9টা উপায়। এর কারণ হচ্ছে আমাদের হাতে অ্যাভেলেবল থাকবে সর্বমোট 9টি প্রশ্ন, আমরা প্রথমে যে কোনো একটা প্রশ্নকে অ্যান্সার করতে পারি। পরবর্তী প্রশ্ন অ্যান্সার করার ক্ষেত্রে আমাদের 8টি অপশন থাকবে আমাদের হাতে, কারণ হচ্ছে প্রথমেই তো আমরা একটা প্রশ্ন অ্যান্সার করে ফেলেছি, এই জন্য অবশিষ্ট থাকবে 8টি। তার পরবর্তী একই রকমভাবে 7টি, 6টি, 5টি। এই সবগুলোকে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমরা যে ফলাফলটা পাবো তা হচ্ছে পারমুটেশনের। এবং আজকের ভিডিওর প্রথমেই আমরা দেখে এসেছিলাম পারমুটেশনের ফলাফলকে আমরা যদি অ্যারেঞ্জমেন্ট দ্বারা ভাগ করি, অর্থাৎ r ফ্যাক্টোরিয়াল দ্বারা যদি আমরা এখানে ভাগ করি, তাহলে কিন্তু আমরা কম্বিনেশনের ফলাফল পেয়ে যাই। এখানে r এর মান হচ্ছে 5, অর্থাৎ আমরা এখানে যদি 5 ফ্যাক্টোরিয়াল দিয়ে আমরা ভাগ করে দেই তাহলে কিন্তু আমরা ফলাফল হিসেবে পাবো 126। এভাবে আমরা সূত্রকে ব্যবহার না করেও আমরা ফলাফলটা বের করতে পারি। আমরা পরবর্তী সমস্যায় চলে যাই। ক্রমান্বয়ে আমরা জটিলতার সমস্যার দিকে ধাবিত হচ্ছি। এখানে বলা হয়েছে among the 4 members A, B, C and D, how many way can we form a team of at least one member? অর্থাৎ অন্তত একজন মেম্বার বিশিষ্ট টিম গঠন করব আমরা। এখানে এখানে অন্তত একজন বলতে বোঝানো হয়েছে একজনের বেশিও হতে পারে, অর্থাৎ আমরা যে টিমগুলো গঠন করব তা 1 মেম্বার বিশিষ্ট হতে পারে, কিংবা 2 মেম্বার বিশিষ্ট হতে পারে, কিংবা 3 মেম্বার বিশিষ্ট হতে পারে, অথবা 4 মেম্বার বিশিষ্ট হতে পারে। এখানে 4-এর বেশি হওয়ার কোনো সুযোগ নেই, কারণ আমাদের হাতে সর্বমোট 4 জন মেম্বার এখানে আছে, এ বি সি ডি, তার বেশি সংখ্যক মানুষ আর আমাদের হাতে নেই। তাহলে এদের মধ্যে সম্পর্ক কিন্তু অরের সম্পর্ক। আমাদের টিমটা 1 মেম্বার হতে পারে, অথবা টিমটা 2 মেম্বারের হতে পারে, অথবা টিমটা 3 মেম্বারের, অথবা টিমটা 4 মেম্বারের হতে পারে। অরের সম্পর্ক এদের মাঝখানে। এখন আমরা এই 1 মেম্বারের টিম আমরা কত উপায় গঠন করতে পারি? আমরা ম্যানুয়ালি বের করতে পারি, অর্থাৎ প্রথমে এ কে নিয়ে, আবার বি কে নিয়ে, আবার সি কে নিয়ে, আরেকবার ডি কে নিয়ে, অর্থাৎ সর্বমোট 4টা উপায় আমরা 1 মেম্বারের টিম গঠন করতে পারি। কিন্তু আমরা এখানে সূত্রের মাধ্যমে সবগুলো বের করব, অর্থাৎ 4C1 এটা করলে আমরা এই 1 মেম্বার টিম পেয়ে যাব। সর্বমোট 4 জন থেকে একজনকে নিয়ে টিম গঠন করব আমরা, তাহলে ফলাফল হিসেবে কিন্তু আমরা এখানে পাবো 4। পরবর্তীতে আমরা যখন 2 মেম্বার টিম গঠন করব তখন কিন্তু আমাদের r এর মান হয়ে যাবে 2, অর্থাৎ 4C2 হয়ে যাবে। এই সূত্রটা ক্যালকুলেশন করলে আমরা ফলাফল তখন পাবো 6। এর পরবর্তীতে 3 মেম্বার টিম যখন আমরা গঠন করব তখন আমাদের মানটা হবে 4C3, এখানে আমরা ফলাফল হিসেবে পাবো 4। এবং সবশেষে 4 মেম্বার বিশিষ্ট টিম গঠন করব মাত্র একটা মাত্র উপায় আমরা করতে পারি, 4C4 করলে আমরা 1 পাই ফলাফল হিসাবে। এর কারণ হচ্ছে 4 জন মেম্বার থেকে 4 জনকে নিতে হবে, কাউকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, এবং মাত্র একটি উপায় আমরা করতে পারি। এখন আমরা যে কাজটা করব তা হচ্ছে এই সবগুলো যোগ করে দিব। এই যোগ করার কারণ হচ্ছে এদের মধ্যে সম্পর্ক ছিল অরের, আমি এর পাশে অর লিখে রেখেছিলাম। এই ঘটনার ঘটতে পারে, অথবা এই ঘটনা ঘটতে পারে, অথবা তারপরের ঘটনাগুলো ঘটতে পারে, অথবা থাকলে আমরা পারমুটেশন, কম্বিনেশন এবং সম্ভাবনাতে সব জায়গাতেই আমরা যোগ করে থাকি। তাহলে এই সবগুলো যদি আমরা যোগ করি তাহলে ফলাফল হিসেবে পাবো আমরা 15, অর্থাৎ এই সমস্যাটির সমাধান হবে আমাদের 15। এখানে এই সমস্যাটা দেখতে অনেক বড় মনে হতে পারে, আমরা চাইলে একটা ছোট্ট সূত্র ব্যবহার করার মাধ্যমে এটাকে সমাধান করতে পারি, আর তা হচ্ছে 2 পাওয়ার n - 1।
এখানে n এর মান 4, কারণ সর্বমোট 4 জন ব্যক্তি অ্যাভেলেবল আমাদের কাছে। তাহলে আমরা 2 এর পাওয়ার দিলাম 4 মাইনাস 1, এবং এটা করলে আমরা ফলাফল হিসেবে 15 পাই, যে 15টা আমরা এখানে বের করেছিলাম। এবার আমরা এই সূত্রটির মেকানিজম বোঝার চেষ্টা করব ছোট্ট একটি উদাহরণের মাধ্যমে। এটা আসলে সাবসেটের কনসেপ্ট থেকে এই সূত্রটা এসেছে। আমরা মনে করি একটা সেটের এলিমেন্ট হচ্ছে এ এবং বি। এদের সাবসেট কি কি হতে পারে? এদের সাবসেট প্রথমে একটা ফাঁকা সেট হতে পারে, এরপর যেটা হতে পারে সেটা হচ্ছে শুধুমাত্র এ হতে পারে, তার পরবর্তীতে সাবসেট যেটা হতে পারে শুধুমাত্র বি হতে পারে, এবং সবশেষে একটা সাবসেট হতে পারে তা হচ্ছে এ এবং বি। আমরা সর্বমোট 4টা সাবসেট পাইলাম, 1টা 2টা 3টা 4টা। এই 4টা সাবসেট আমরা এখানে ম্যানুয়ালি বের করেছিলাম। আমরা চাইলে সূত্রের মাধ্যমে সাবসেটের সংখ্যাটা বের করতে পারি। সূত্রটা হচ্ছে 2 এর উপর পাওয়ার n। এটা করলে আমরা সাবসেটের সংখ্যা পেয়ে যাব। এখানে যেহেতু আমরা দুইটা এলিমেন্ট নিয়ে কাজ করছি, তাহলে আমরা এখানে n এর মান হবে 2, অর্থাৎ 2 দুগুণে 4, অর্থাৎ আমরা এই 4টা সাবসেট এখানে আমরা বের করে রেখেছি। এটা চাইলে আমরা সূত্রের মাধ্যমে এই 4 সংখ্যাটা বের করতে পারি। এখন আমরা যদি এই ফাঁকা সাবসেটটা কাউন্টের মধ্যে আনতে না চাই, তাহলে আমাদের এখানে 1 বাদ দিয়ে দিতে হবে, এবং বাদ দিলে আমরা ফাইনালি ফলাফল হিসেবে পাবো 3, অর্থাৎ এই 3টা পূর্ণ সেট আমরা পেয়ে যাব। ঠিক, এখন আমরা যদি সূত্রগুলোর দিকে তাকাই, এই সূত্রটি এবং এই সূত্রটি সেম, অর্থাৎ আমরা এখানে সাবসেটের কনসেপ্ট ব্যবহার করেই আমরা ফলাফলটা বের করলাম। সর্বমোট 16 রকমের ফলাফল আসতো, কিন্তু ফাঁকা সেটটা আমরা বাদ দিয়ে দিয়েছি। ফাঁকা সেটের জন্য আমরা 1 বাদ দিয়েছি, অর্থাৎ ফাঁকা কোনো টিম গঠন করা যাবে না, মেম্বার ব্যতীত কোনো টিম গঠন করা সম্ভব নয়, তাই আমরা 1 বাদ দিয়ে দিয়েছি, এবং সর্বমোট 15টা উপায়ে আমরা 1 মেম্বার বিশিষ্ট কিংবা 2 মেম্বার বিশিষ্ট কিংবা 3 অথবা 4 মেম্বার বিশিষ্ট টিম গঠন করতে পারি। আমরা পরবর্তী সমস্যা চলে যাই। আউট অফ 14 প্লেয়ার্স 6 আর সিনিয়র অ্যান্ড দ্য রেস্ট আর জুনিয়র, অর্থাৎ জুনিয়রের সংখ্যা 14 থেকে যদি 6 বাদ দেই তাহলে 8 জন। How many way a team of 11 players can be formed in which at least 5 players are senior? অন্তত 5 জন খেলোয়াড় সিনিয়র থাকবে, তার বেশিও সিনিয়র থাকতে পারে। আমরা তাহলে সিনিয়র 5 জনকে নিয়ে টিম গঠন করতে পারি, অথবা আমরা সিনিয়র 6 জনকে নিতে পারি। তার বেশি নেওয়া সম্ভব না, কারণ সর্বমোট 6 জন সিনিয়র প্লেয়ার ছিল আমাদের কাছে অ্যাভেলেবল, এর বেশি নিতে পারবো না আমরা। এখন আমরা জুনিয়র খেলোয়াড়ের দিকে তাকাবো। যখন আমরা 5 জন সিনিয়র নিব, তখন আমাদেরকে 6 জন জুনিয়র নিতে হবে। এর কারণ হচ্ছে সর্বমোট 11 জন প্লেয়ারের একটা টিম গঠন করব আমরা। এই 5 জন নিলে হবে না, এই 5 জন নিতে হবে, তার সাথে এবং এর জন্য গুণ হবে, এবং আরো 6 জন জুনিয়র নিতে হবে। তাহলে এইটা আমরা যদি উপায়গুলো বের করি, তাহলে সর্বমোট সিনিয়র খেলোয়াড় ছিল 6 জন, সেখান থেকে 5 জনকে আমরা বেছে নিতে পারি সর্বমোট 6 C 5 এই উপায়ে, এবং একটা গুণ চিহ্ন হবে মাঝখানে, এদের সম্পর্ক হচ্ছে অ্যান্ড এর গুণ আছে। এখন সর্বমোট 8 জন জুনিয়র থেকে, অর্থাৎ 8 C 6, 8 জন জুনিয়র থেকে আমরা 6 জন জুনিয়রকে বেছে নিব। এই কয়টা উপায় বেছে নিতে পারি। এই ফ্যাক্টরিয়ালগুলোকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে ফলাফল হিসেবে আমরা পাবো 1 6 8। এরপর আমরা এই সিচুয়েশনটা হতে পারে, কিংবা আরেকটা সিচুয়েশন হতে পারে যেখানে আমাদের সিনিয়র প্লেয়ার থাকবে 6 জন। সিনিয়র প্লেয়ারকে যদি আমরা 6 জন রাখি, তাহলে আমাদের জুনিয়র রাখতে হবে সর্বমোট 5 জন, এবং 6 জন সিনিয়র প্লেয়ারকে আমরা পছন্দ করে নিতে পারি সর্বমোট 6 জন থেকে একটি মাত্র উপায়ে, অর্থাৎ 6 C 6। এটা করলে একটি আসে উত্তর ফলাফল হিসেবে। এটা আমরা গুণ করে দিব, কারণ হচ্ছে 6 জন সিনিয়র প্লেয়ার নিলেই আমাদের হবে না, তার সাথে 5 জন জুনিয়র নিতে হবে, এবং জুনিয়রের সংখ্যা ছিল সর্বমোট 8 জন, সেখান থেকে 5 জন বেছে নিতে পারি আমরা সর্বমোট 8 C 5 উপায়ে, এবং এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা ফলাফল হিসেবে পাবো 56। এখন আমাদের ফাইনালি আমরা ফলাফল পাবো দুইটা যোগ করে। এর কারণ হচ্ছে প্রথম যে সিচুয়েশনটা বা প্রথম যে লাইনটা, এই ঘটনাটা ঘটতে পারে, অথবা এদের মধ্যে সম্পর্ক হচ্ছে অরের, অথবা এই সেকেন্ড ঘটনাগুলো ঘটতে পারে। তাহলে এই অথবার জন্য আমরা কি করব, ফলাফলগুলোকে যোগ করে দিব। দুইটাকে আমরা যদি যোগ করি, তাহলে আমরা ফাইনালি ফলাফল হিসেবে পাই 224, অর্থাৎ 224 উপায়ে আমরা এই কার্য সম্পাদন করতে পারি, বা 11 প্লেয়ারের একটা টিম গঠন করতে পারি, যেখানে অন্তত 5 জন সিনিয়র থাকবে, 6 জনও সিনিয়র থাকতে পারে। আমরা পরবর্তী সমস্যা চলে যাই। In how many ways a committee of 6 members be selected from 7 men and 5 ladies consisting of 4 men and 2 ladies? এই সমস্যাটিকে প্রথমে আমাদের ভালো করে বুঝতে হবে। এখানে সর্বমোট 6 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করা হচ্ছে, এবং এই 6 সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে সর্বমোট 4 জন থাকবে মেন এবং 2 জন থাকবে লেডিস। আমাদের হাতে অ্যাভেলেবল মেনের সংখ্যা হচ্ছে 7 জন এবং লেডিসের সংখ্যা 5 জন, অর্থাৎ 7 জন পুরুষ থেকে আমাদের বাছাই করে নিতে হবে 4 জনকে, এবং এই বাছাইটা আমরা করতে পারি 7 C 4 উপায়ে। এবং এখানে কাজ শেষ নয়, 4 জনকে বেছে নিলেই হবে না, আমাদের কমিটিটা গঠন করতে হবে সর্বমোট 6 সদস্য বিশিষ্ট। এর পরবর্তীতে আরো 2 জন লেডিসকে নিতে হবে,
তাহলে আমরা সর্বমোট 5 জন লেডিস থেকে আমরা 2 জন লেডিসকে নিতে পারি, সর্বমোট 5C2 এই উপায়ে। আমরা যদি এগুলোকে ক্যালকুলেশন করি তাহলে ফলাফল হিসাবে আমরা পাই 350। আমরা চাইলে সূত্রের ব্যবহার না করেও আমরা এই সমস্যাটির সমাধান করতে পারি। এখানে সর্বমোট 4 জন মেনকে নিতে হবে। আমরা 4 জন পুরুষ নেওয়ার আগে 4টা রসগোল্লা নিয়ে নিব, 1টা 2টা 3টা 4টা, এবং এদের মধ্যে সম্পর্ক হবে গুণের। এর কারণ হচ্ছে একটা মাত্র পুরুষকে নিলেই কাজ শেষ হয়ে যাবে না, একটার পর আরেকটা নিতে হবে এবং আরেকটা নিতে হবে এবং আরেকটা নিতে হবে, এভাবে এদের সম্পর্ক হচ্ছে এবং এর। প্রথম রসগোল্লাটি পূর্ণ করার জন্য আমাদের হাতে অ্যাভেলেবেল আছে সর্বমোট 7 জন মেন, অর্থাৎ এই 7টি উপায়ে আমরা প্রথম রসগোল্লাকে পূর্ণ করতে পারি। তাহলে এখানে হবে 7। এর পরবর্তীতে আমরা 6টি উপায় পাবো, অর্থাৎ একজন পুরুষ এখানে বসে গেছে, তার পরবর্তীতে অবশিষ্ট থাকে 6 জন পুরুষ। ঠিক একই রকমভাবে 5 জন এবং 4 জন, এই উপায়গুলো দিয়ে আমরা পুরুষগুলোকে অ্যারেঞ্জ করতে পারি। কিন্তু অ্যারেঞ্জমেন্ট করলে কিন্তু আমরা পারমুটেশন বের হয়ে যায়। এই জন্য পারমুটেশনের ফলাফল থেকে আমরা কম্বিনেশনের ফলাফলে আসতে হলে আমাদের অ্যারেঞ্জমেন্টকে দিয়ে ভাগ করতে হয়, অর্থাৎ 4টা এলিমেন্ট আমরা 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে অ্যারেঞ্জ করতে পারি। তাহলে আমি এখানে ভাগ করে দিব 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে। কাজ কিন্তু আমাদের এখানেই শেষ নয়, শুধুমাত্র পুরুষদের নিলেই হবে না, এবং এর জন্য গুণ দিলাম, আরও 2 জন মহিলা নিতে হবে। 2 জন মহিলা বা লেডিস নেওয়ার জন্য আমরা প্রথমে 2টা রসগোল্লা নিয়ে নিব এবং প্রথম রসগোল্লাটা পূর্ণ করতে পারি। সর্বমোট আমরা 5 জন লেডিস আমাদের হাতে অ্যাভেলেবেল ছিল, আমরা 5টি উপায়ে প্রথম রসগোল্লাটা পূর্ণ করতে পারি এবং পরবর্তী রসগোল্লা আমরা পূর্ণ করতে পারি 4টি উপায়। এর কারণ হচ্ছে এখানে একজন লেডিস বসে গেছে এবং এদের মধ্যে সম্পর্ক হচ্ছে গুণের। এর পরবর্তীতে আমরা এটাকে ভাগ করে দিব অ্যারেঞ্জমেন্ট দ্বারা। এর কারণ হচ্ছে আমরা যদি শুধুমাত্র এইটুকু ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমরা পারমুটেশনের ফলাফল পেয়ে যাব, এবং আমরা জানি পারমুটেশনের ফলাফলকে যদি আমরা অ্যারেঞ্জমেন্ট দ্বারা ভাগ করি তাহলে আমরা কম্বিনেশনে চলে আসতে পারি। এবং এখানে 2টা এলিমেন্ট অ্যারেঞ্জ করা যায় 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে, অর্থাৎ এটাকে যদি আমরা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু আমরা কম্বিনেশনে চলে আসতে পারবো। এখন এই সম্পূর্ণ অংশ যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ফলাফল হিসাবে কিন্তু আমরা ওই 385 পাবো। আমরা সূত্র ব্যবহার না করে চাইলে এইভাবে সমাধান করতে পারি। আমরা পরবর্তী সমস্যায় চলে যাই। Out of 5 women and 4 men, a committee of 3 members is to be formed in such a way that at least 1 member is a woman. In how many different ways can it be done? এখানে সর্বমোট 5 জন মহিলা এবং 4 জন পুরুষ আছে কমিটি গঠন করার জন্য, এবং আমরা কমিটিটি গঠন করব 3 সদস্য বিশিষ্ট, এবং একটা কন্ডিশন লাগানো আছে, তা হচ্ছে অন্তত একজন মহিলা থাকতে হবে। আমরা এখানে 3 সদস্য বিশিষ্ট যে কমিটি গঠন করব সেখানে ওমেন এর সংখ্যা 1 জন রাখতে হবে, অথবা 2 জন রাখতে হবে, অথবা 3 জন রাখতে হবে। এর বেশি রাখা সম্ভব না, কারণ আমরা কমিটি যে গঠন করব 3 সদস্য বিশিষ্ট। এখন মহিলার সংখ্যা যদি আমরা 1 জন রাখি তাহলে মেন অর্থাৎ পুরুষ রাখতে হবে আমাদের আরও 2 জন। এর কারণ হচ্ছে একজন মহিলা রাখলেই হবে না, আমাদের যেহেতু 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করতে হবে, একজন মহিলা এবং আরও 2 জন পুরুষকে নিতে হবে। ঠিক আমরা যখন 2 জন মহিলাকে নিয়ে কমিটি গঠন করতেছি তখন আমাদের 2 জন মহিলাকে নিলে কাজ শেষ হয়ে যাবে না, একজন পুরুষকে আরও নিতে হবে। এর কারণ হচ্ছে আমরা সর্বমোট 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করতেছি। ঠিক একই রকমভাবে যখন আমরা 3 জন মহিলাকে নিয়ে আমরা কমিটি গঠন করব তখন কিন্তু আমাদের কোনো পুরুষকে নেওয়ার দরকার নাই, কারণ হচ্ছে আমরা 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করতেছি এবং 3 জন মহিলাকে আমরা নিতে পারি। এখানে যেহেতু বলা আছে অ্যাটলিস্ট 1 ওমেন, অন্তত একজন মহিলাকে রাখতে হবে, আমরা অন্তত একজনকেও নিতে পারি, মহিলার সংখ্যা আমরা বাড়িয়েও নিতে পারি। এখন আমরা প্রত্যেকটা কেসের জন্য আলাদা আলাদা উপায়গুলো বের করে নিব। এখানে আমরা মহিলাকে নিব 1 জন, অর্থাৎ মহিলা ছিল আমাদের হাতে অ্যাভেলেবল 5 জন, তাহলে আমরা 5 জন থেকে একজন নিতে পারি 5C1 উপায়ে, এবং এখানে গুণ হয়ে যাবে। আমরা পুরুষ নিব 2 জন, পুরুষ ছিল সর্বমোট 4 জন, তাহলে 4 জন থেকে 2 জনকে নিব 4C2 নিব। এর পরবর্তীতে আমরা 2 জন মহিলাকে নিব, অর্থাৎ 5C2, 5 জন থেকে 2 জনকে নিব, এবং 4 জন পুরুষ থেকে আমরা মাত্র 1 জন পুরুষকে নিব, এবং সব শেষেরটায় আমরা 3 জন মহিলাকে নিব, অর্থাৎ সর্বমোট মহিলা ছিল 5 জন, 5C3, 5 জন থেকে আমরা 3 জনকে নিব। এখানে শেষ, কোনো পুরুষকে নেওয়ার প্রয়োজন এখানে নাই। প্রথম কেসটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ফলাফল হিসেবে আমরা পাবো 30। দ্বিতীয় কেসটাকে আমরা ক্যালকুলেশন করলে ফলাফল হিসেবে আমরা পাবো 40, এবং সব শেষের কেসটাকে ক্যালকুলেশন করলে আমরা ফলাফল হিসেবে পাবো 10। এবং এই সবগুলোকে আমরা যোগ করে দিব। যোগ করে দেওয়ার কারণ হচ্ছে এই 3টা কেসের মধ্যে, অর্থাৎ প্রথম এই সারিটা কিংবা দ্বিতীয় সারিটা কিংবা তৃতীয় সারিটা, এইদের মধ্যে সম্পর্ক হচ্ছে অরের সম্পর্ক। প্রথম এই ঘটনাটা ঘটতে পারে বা এই কেসটা ঘটতে পারে, অথবা এই ঘটনাটাও ঘটতে পারে, অথবা সবশেষের ঘটনাটাও ঘটতে পারে। এই অরের সম্পর্ক থাকার কারণে আমরা কি করলাম, এই সবগুলোকে যোগ করে দিলাম, এবং সবগুলোকে যোগ করলে আমরা পাবো 80। অর্থাৎ আমরা সর্বমোট 80টা উপায়ে 3 সদস্যের বিশিষ্ট কমিটি গঠন করতে পারি। আমরা পরবর্তী এবং সর্বশেষ সমস্যায় চলে যাই। এই সমস্যাটি দেখতে অনেক বড় মনে হলেও এর সমাধান মোটেও বড় নয়।
এখানে বলা হয়েছে এ কমিটি অফ 5 মেম্বার্স ইজ টু বি ফর্মড আউট অফ 3 ট্রেনিজ, 4 প্রফেসর্স অ্যান্ড 6 রিসার্চ অ্যাসোসিয়েট। আমরা এগুলোকে ফাইন্ড আউট করে বাইরে বের করে নেই। এখানে ট্রেনির সংখ্যা সর্বমোট 3 জন, প্রফেসরের সংখ্যা এখানে সর্বমোট 4 জন এবং রিসার্চ অ্যাসোসিয়েটের সংখ্যা এখানে সর্বমোট 6 জন। ইন হাউ মেনি ডিফারেন্ট ওয়েজ ক্যান দিস বি ডান ইফ, একটা কন্ডিশন লাগানো আছে, দ্য কমিটি শুড হ্যাভ 4 প্রফেসর্স অ্যান্ড 1 রিসার্চ অ্যাসোসিয়েট। কমিটিটা গঠন করতে হবে 4 জন প্রফেসর নিয়ে এবং একজন রিসার্চ অ্যাসোসিয়েট নিয়ে। এখানে অর দিয়ে আরও কিছু চাওয়া হয়েছে, তার দিকে আমরা একটু পরে দৃষ্টিপাত করছি। আমরা প্রথমে যেটা বের করব তা হচ্ছে 4 প্রফেসর্স অ্যান্ড 1 রিসার্চ অ্যাসোসিয়েট নিয়ে আমরা টিমটা গঠন করব। তাহলে আমাদের 4 জন প্রফেসর নিতে হবে অ্যান্ডের জন্য আমরা গুণ চিহ্ন দিলাম, একজন আমরা রিসার্চ অ্যাসোসিয়েট নিব এবং আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে 4 জন প্রফেসরকে, আমরা সর্বমোট প্রফেসরের সংখ্যা ছিল 4 জন, সেখান থেকে 4 জন থেকে 4 জনকে নিয়ে নিব আমরা। তাহলে নিতে পারি মাত্র একটি মাত্র উপায় আমরা, বা আমরা বলতে পারি 4C4। এই 4C4 কে ক্যালকুলেশন করলে কিন্তু আমরা 1ই পাই। অ্যান্ডের জন্য আমরা কি করলাম, গুণ চিহ্ন, এখানে গুণ চিহ্ন দেওয়া ছিল, এই গুণ চিহ্নটা দিয়ে দিলাম এবং একজন রিসার্চ অ্যাসোসিয়েট আমরা নিব। আমাদের হাতে অ্যাভেলেবল ছিল সর্বমোট 6 জন রিসার্চ অ্যাসোসিয়েট, সেখান থেকে আমরা একজন নিব, অর্থাৎ 6C1 করব আমরা এখানে, এবং সেটা করলে আমরা ফলাফল হিসেবে আমরা 6 পাই। অর্থাৎ 6 জন থেকে প্রথম একজনকে নিতে পারি, দ্বিতীয় জনকে নিতে পারি, বা তৃতীয় জন, বা চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, অর্থাৎ 6টি উপায় আমরা তাদেরকে নিতে পারি। এই ক্যালকুলেশন করলে আমরা ফলাফল হিসেবে পাবো 6। আমাদের কাজ এখানেই শেষ নয়, এর কারণ হচ্ছে এখানে অর দিয়ে আরও কিছু চাওয়া হয়েছে। টিমটা ভিন্ন আরেকটা উপায় গঠন করা যেতে পারে, সেখানে হচ্ছে 3 জন ট্রেনিজ এবং 2 জন প্রফেসর দিয়েও হতে পারে। অর্থাৎ এইভাবে দলটা গঠন করা যেতে পারে 5 জন সদস্য বিশিষ্ট, অথবা এখানে অর এর সম্পর্ক আছে, অথবা আরেকটা ভাবে গঠন করা যেতে পারে, তা হচ্ছে 3 জন ট্রেনিজ এবং 2 জন প্রফেসর। এই উপায়ে আমরা দলটিকে গঠন করতে পারি। 3 জন ট্রেনিজকে আমরা সিলেক্ট করতে পারি। আমাদের হাতে অ্যাভেলেবল ট্রেনি ছিল সর্বমোট 3 জন, 3 জন থেকে 3 জনকে নিতে পারি মাত্র একটা উপায়ে, অর্থাৎ 3C3 করলে আমরা 1ই পাই ফলাফল হিসাবে। এবং আমরা 2 জন প্রফেসরকে নিব, সর্বমোট প্রফেসর ছিল আমাদের হাতে অ্যাভেলেবল 4 জন, অর্থাৎ 4C2। এটা করলে আমরা প্রফেসরের সংখ্যা পাবো এবং এই সবগুলো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা ফলাফল হিসেবে পাবো 6। এই দুইটা ঘটনার মধ্যে সম্পর্ক হচ্ছে অরের সম্পর্ক। আমরা দলটিকে এইভাবে গঠন করতে পারি, অর্থাৎ 4 জন প্রফেসর এবং একজন রিসার্চ অ্যাসোসিয়েট দিয়ে, অথবা আমরা দলটিকে এইভাবে গঠন করতে পারি 3 জন ট্রেনি এবং 2 জন প্রফেসর দিয়ে। এদের মধ্যে যেহেতু সম্পর্ক অরের, তাই আমরা কি করবো, এটা যোগ করে দিব। যোগ করলে আমরা ফাইনালি ফলাফলটা পেয়ে যাবো। 6 আর 6 আমরা যদি যোগ করে দিই তাহলে ফলাফল পাবো আমরা 12। অর্থাৎ সর্বমোট 12টি উপায়ে আমরা এই দলগুলো গঠন করতে পারি, যেখানে 4 জন প্রফেসর এবং একজন রিসার্চ অ্যাসোসিয়েট থাকবে, অথবা 3 জন ট্রেনিজ এবং 2 জন প্রফেসরস থাকবে। কম্বিনেশন ব্যবহার করে আমরা খুব সহজেই হ্যান্ডশেক কাউন্ট করতে পারি, ফুটবল ক্রিকেট টুর্নামেন্টের ম্যাচের সংখ্যা কাউন্ট করতে পারি, অথবা ট্রায়াঙ্গেল বা ডায়াগোনাল কাউন্ট করতে পারি। আর এই ধরনের কাউন্টিং আমরা বিভিন্ন রকমের পরীক্ষায় প্রায়ই আসতে দেখি। আর এইসব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব কম্বিনেশনের দ্বিতীয় ভিডিওতে। দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।